টিঙ্কু এবং বাবলি তাদের বাবা মায়ের সঙ্গে বাস করত। টিঙ্কু বাবলির থেকে 2 বছরের বড় ছিল। তাদের 2 ভাই বোনের মধ্যে সবসময় খুঁটিনাটি ঝগড়া ঝামেলা লেগে থাকলেও তারা একে অপরকে ভীষণ পরিমাণে ভালোবাসত, কিন্তু সেটা তারা কেউ কখনোই প্রকাশ করতে পারত না। তারা মাঝে মধ্যে ঝগড়া করে একে অপরের সঙ্গে কথা বলাও বন্ধ করে দিত, কিন্তু কিছুক্ষণ পরই তারা আবার একে অপরের কাছে ক্ষমা চাইত। তাদের বাবা মা 2 ভাই বোনের মধ্যে এমন ভালোবাসা দেখে খুবই খুশি হতো। একদিন বাবলি এবং টিঙ্কুর মা হেমলতা তাদের দুজনের জন্য পকোড়া তৈরি করছিল। হেমলতা রান্নাঘর থেকে বাবলিকে ডেকে বলে, বাবলি বাবলি, পকোড়া ভাজা হয়ে গেছে, নিয়ে যাও এসে। কিরে, আসছিস? হ্যাঁ মা, এই তো এসে গেছি, দাও পকোড়া দাও। এই যে 2টো প্লেটে 2 ভাই বোনের জন্য 2 জায়গায় পকোড়া দিলাম, ঝগড়াঝাটি না করে খেয়ে নে। বাবলি পকোড়া নিয়ে এসে টেবিলের উপর রাখে এবং বলে, এই নে দাদা, পকোড়া খা, আমি রান্নাঘর থেকে জল নিয়ে আসছি। এই বলে বাবলি রান্নাঘরে চলে যায়। দুজনের প্লেটেই তো 6টা করে পকোড়া আছে, মনে হচ্ছে বাবলি গুনে দেখেনি। এক কাজ করি, 2টো প্লেট থেকেই একটা করে পকোড়া নিয়ে নিই, বাবলি কিচ্ছু বুঝতে পারবে না মনে হয়। কিছুক্ষণ পর সেখানে বাবলি আসে এবং তার পকোড়াগুলো গুনে দেখলে সে খুব রেগে যায়। এই, তুই আমার একটা পকোড়া খেয়েছিস কেন? বাদর, মা দেখো না, দাদা আমার পকোড়া খেয়ে নিয়েছে। এই চুপ কর, মাকে ডাকছিস কেন? চুপ বলছি। এই বলে টিঙ্কু বাবলির মাথায় একটা গাঁটটা মারে এবং বাবলি কাঁদতে শুরু করে। এই দেখে টিঙ্কুর খুব মায়া হয়। কাঁদিস না বোন, আমি আর মারবো না তোকে কোনোদিনও, আমার ভুল হয়ে গেছে। নে, তুই আমাকে মেরে নে, কাঁদিস না বোন আমার। নে নে, তুই আমার থেকে একটা পকোড়া নিয়ে নে, কাঁদিস না, চুপ কর। না, আমি নেব না, যা, তুই আমাকে মেরেছিস, যা, আমার সাথে তুই কথা বলবি না একদম। আচ্ছা, আমি কান ধরছি, আর তা না হয় তুই এক কাজ কর, আমার সব পকোড়া খেয়ে নে। নে 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 বোন। হে হে, আমার লাগেনি, আমি নাটক করছিলাম একটু। তুই এত বোকা কেন রে দাদা? আমার আর পকোড়া লাগবে না, তুই খেয়ে নে, আমি জানি তোর পকোড়া ফেভারিট। 2 ভাই বোন একসঙ্গে পকোড়া খায়। রাত্রিবেলা ডিনার করার পর টিঙ্কু টিভি দেখতে বসে পড়ে। বাবলি বইপত্র খুলে স্কুলের হোমওয়ার্ক করতে বসে। দাদা, তুই হোমওয়ার্ক করবি না? ম্যাডাম হোমওয়ার্ক দিয়েছে তো, করে নে, না হলে কিন্তু কালকে তুই মার খাবি। আমি হোমওয়ার্ক করব না, তোর করার হলে তুই কর, আমাকে বিরক্ত করিস না। আমি টিভি দেখবো এখন, যা এখান থেকে। টিঙ্কু টিভি দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে। বাবলি হোমওয়ার্ক করে ঘুমিয়ে পড়ে। পরের দিন 2 ভাই বোন সময় মতো স্কুলে চলে যায়। ম্যাডাম ক্লাসে এসে বলে, সবার হোমওয়ার্কের খাতা জমা দাও। কি হলো, কি বললাম? হোমওয়ার্কগুলো জমা দাও সবাই। ম্যাডামের কথা শুনে টিঙ্কু খুব ভয় পেয়ে যায়। সবাই একে একে ম্যাডামের কাছে খাতা জমা দিয়ে আসে। বাবলিও ম্যাডামকে খাতা দিয়ে দেয়। ম্যাডাম খাতা দেখতে দেখতে বলে, টিঙ্কু, তোমার হোমওয়ার্ক খুব ভালো হয়েছে, তুমি এক্সেলেন্ট পেয়েছো, আর বাবলি গুড পেয়েছে। ম্যাডামের কথা শুনে টিঙ্কু অবাক হয়ে যায়। বাবলি তো হোমওয়ার্ক করেনি, তাহলে এটা কি করে হলো? বাবলি মুচকে হেসে বলে, কালকে রাতে তুই ঘুমিয়ে পড়ার পর আমি তোর হোমওয়ার্ক করে দিয়েছিলাম। তারপর আমি যখন আমার হোমওয়ার্ক করছিলাম, আমার খুব ঘুম পাচ্ছিল, তাই আমি ভালো করে আমার হোমওয়ার্কটা করতে পারিনি। টিঙ্কু খুব খুশি হয়, কিন্তু সে তার বোনকে ধন্যবাদ জানাতে পারে না। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন টিঙ্কু তার বাবাকে বলে, বাবা, আমাকে একটা ঘড়ি কিনে দাও না বাবা, কতদিন ধরে তো তোমাকে বলছি, তুমি তো আমার কথাই শুনছো না। আমার কাছে এখন ঘড়ি কেনার মতো টাকা নেই রে বাবা, দাঁড়া কিছুদিন অপেক্ষা কর, আমি টাকা পেলেই তোর জন্য ঘড়ি কিনে দেব, কেমন? ঠিক আছে বাবা, আমি অপেক্ষা করছি। আর বাবা, এখন আমাকে 2 টাকা দাও, আমি লক্ষ্মী ভান্ডারে ফেলবো। টিঙ্কু তার বাবার কাছ থেকে 2 টাকা নিয়ে তার লক্ষ্মী ভান্ডারে ফেলতে গিয়ে দেখে যে বাবলি তার ভান্ডারটা নিয়ে কিছু একটা করছে। এই দেখে টিঙ্কু খুব রেগে যায়। এই, আমার ভান্ডারে হাত দিচ্ছিস কেন রে তুই? হ্যাঁ, তুই জানিস না আমার ভান্ডারে কাউকেই হাত দিতে দিই না? তুই টাকা বের করার চেষ্টা করছিলি, তাই না?
না রে দাদা, আমি তো ভান্ডারটা হাতে নিয়ে দেখছিলাম কতটা ভারী হয়েছে। দাদা, এতে অনেক টাকা জমে গেছে মনে হচ্ছে। কবে ভাঙবি রে এটা? তুই যখন এটা ভাঙবি আমাকে দিবি তো টাকা? চল ভাগ এখান থেকে। আমি কষ্ট করে টাকা জমাচ্ছি তোকে দেওয়ার জন্য নাকি? আজকের পর থেকে আমার ভান্ডারে হাত দিলে খুব মার খাবি বলে দিলাম। এভাবেই সময় কাটতে থাকে। একদিন কালীচন্দ্র টিঙ্কুকে ঘড়ি কিনতে নিয়ে যায়। টিঙ্কু তার পছন্দ মতো ঘড়ি কিনে নিয়ে আসে। সে খুশি মনে বাড়ি ফিরে এসে ঘড়িটা হাতে পড়ার পর বাবলিকে দেখাতে থাকে। এই দেখ বাবলি, আমার নতুন ঘড়ি। ইয়ে হে হে, কেমন হয়েছে বল ঘড়িটা? ঘড়িটা দেখে বাবলির মন খুব খারাপ হয়ে যায়। কত সুন্দর ঘড়ি রে দাদা, যদি আমার কাছেও এমন একটা ঘড়ি থাকতো তাহলে কত ভালো হতো। টিঙ্কু এই কথা শুনে মুচকে হেসে তার প্যান্টের পকেট থেকে অন্য আর একটা ঘড়ি বের করে। এই দেখ, আমি তোর জন্য ঘড়ি কিনে এনেছি। দুজনের জন্য সেম সেম ঘড়ি। আমরা দুজনে স্কুলে একসাথে ঘড়ি দুটো পরে যাব। কিন্তু দাদা, তুই ঘড়িটা কোথায় পেলি? বাবার কাছে তো টাকা ছিল না। কে কিনলো এটা? আমি কিনেছি তোর জন্য। আমি আমার লক্ষ্মী ভান্ডার ভেঙে সব টাকা নিয়ে গিয়েছিলাম তোর জন্য ঘড়ি কিনবো বলে। এটা শুনে বাবলি অবাক হয়ে যায়। টিঙ্কু কখনোই তার বোকা ভান্ডার কাউকে স্পর্শ করতে দিত না। আর আজকে সে তার বোনের ইচ্ছা পূরণ করার জন্য, তার বোনকে খুশি করার জন্য সে তার ভান্ডারটি ভেঙে ফেলেছিল। এভাবেই সুখ দুঃখের মধ্যে দিয়ে টিঙ্কু ও বাবলি বড় হয়ে ওঠে। তাদের দুজনেরই বিয়ে হয়ে যায়। টিঙ্কুর বউ কেয়া খুবই কূটনৈতিক প্রকৃতির ছিল। বাবলি কখনো তার বাপের বাড়িতে ঘুরতে এলে কেয়া একদমই তাকে সহ্য করতে পারত না। অন্যদিকে বাবলির বিয়ে হয়েছিল শুভঙ্কর নামে একটি ছেলের সঙ্গে। শুভঙ্করের মা মধুলিকা দেবী খুবই লোভী ও নির্দয়ী মহিলা ছিল। সে সবসময় বাবলিকে নানান কারণে কথা শোনাতো আর তাকে বাপের বাড়িতেও যেতে দিত না। একদিন, মা, অনেকদিন হয়ে গেল আমি বাপের বাড়ি যাইনি। এবার ভাইফোঁটাতে আমি আমার বাপের বাড়িতে যেতে চাই। অনেকদিন বাবা মা দাদা বৌদির সঙ্গে দেখা হয়নি। না, কোনো দরকার নেই বাপের বাড়ি যাওয়ার। কি হবে ওখানে গিয়ে? তোমার বাবা না হয় বুড়ো হয়ে গেছে, ইনকাম করার সামর্থ্য নেই, কিন্তু তোমার দাদার গতরে কি মরিচে ধরেছে? কই, কোনোদিনও তো দেখলাম না তোমার দাদা টাকা পয়সা সোনা গহনা দিয়ে পাঠিয়েছে। সবসময় তো তোমাকে খালি হাতে পাঠিয়ে দেয়, আর এখানে এলেও খালি হাতে আসে। লজ্জা করে না তোমার দাদার একটু? তোমার দাদা তো একটা কাঙালির থেকে অধম। নিজের দাদার ব্যাপারে এরকম কথা শুনে বাবলির খুব মন খারাপ হয়। সে অনেক ভয়ে ভয়ে বলে, মা, এমন বলবেন না। অনেকদিন আমার দাদার সঙ্গে আমার দেখা হয় না। বাপের বাড়ি যাওয়ার খুব ইচ্ছা করছে আমার। প্লিজ আমাকে একবার যেতে দিন। বললাম তো না, একটা কথা কতবার বলতে হয়? ওই ফকিরের বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই। যাও, গিয়ে কাজ করো। মা, প্লিজ আমাকে যেতে দিন না মা। কিছুক্ষণের জন্য অন্তত যেতে দিন, আমি গিয়ে থাকবো না। তখন সেখানে শুভঙ্কর চলে আসে। মা, তুমি সবসময় বাবলির সঙ্গে এমন করো কেন? বেচারি যেতে চাইছে, যেতে দাও না। এমনিও তো অনেকদিন হয়ে গেল বাবলি বাপের বাড়ি যায়নি। তুই বেশি ফটর ফটর করিস না। তোর যে ব্যবসায় ক্ষতি হয়েছে, ক্ষতিপূরণ দিতে না পারলে ঘরবাড়ি সম্পত্তি সব নিলাম হয়ে যাবে। সেটার খবর কি আছে ওদের? বোনের সংসারের অবস্থা এরকম, ওরা কি কিছু জানে না? নাকি কানে তুলো গুজে রেখেছে? তোর শালা তোকে টাকা পয়সা দিয়ে তো সাহায্য করতে পারে, তা করবে না। শুধু বড় বড় ডায়লগ। বোনের বিয়ে দিয়েছে, বিয়ে দিয়ে চিন্তা শেষ। বোনের সংসারে বিপদ আপদে দাঁড়াতে হয়, তা ওদের হুঁশ নেই। মধুলিকা দেবীর কথা শুনে শুভঙ্কর চুপ করে যায়। বাবলি মন খারাপ করে চোখের জল নিয়ে সেখান থেকে চলে যায়। শুভঙ্কর ভাইফোঁটার দিন ডাক্তারের কাছে যাওয়ার নাম করে বাবলিকে নিয়ে তাদের বাড়িতে আসে। বাবলি অনেকদিন পর তার বাবা মা এবং দাদা বৌদির সঙ্গে দেখা করে খুবই খুশি হয়। কিন্তু টিঙ্কুর বউ কেয়ার মনে মনে খুবই রাগ হয়। সে টিঙ্কুকে সাইডে ডেকে বলে, কি গো, তোমার বোন তো ভাইফোঁটা দিতে চলে এলো, এবার কি দেবে ওকে? সংসারের অবস্থা খারাপ। খবরদার যদি একটা টাকা পয়সা বের করেছো তুমি, তাহলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। না না, আমি টাকা পয়সা কোথায় পাবো? বাবলি খুবই ভালোবেসে তার দাদার কপালে ভাইফোঁটা দেয়। আমাকে ক্ষমা করে দে বোন, তোকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। আমি এখানে তোর কাছ থেকে কিছু নিতে আসিনি দাদা, আমি ভাইফোঁটা দিতে এসেছি। এই বলে বাবলি শুভঙ্করের সঙ্গে বাড়ি ফিরে যায়। বাড়িতে এসে বাবলি তার ব্যাগ খুললে অবাক হয়ে যায়। বাবলি যে ব্যাগটা তার বাপের বাড়িতে নিয়ে গিয়েছিল, সেই ব্যাগে সে অনেক অনেক টাকা দেখতে পায়। টাকার উপরে একটা চিঠিও ছিল। সে চিঠিটা নিয়ে পড়তে শুরু করে।
তোর বৌদির সামনে আমি তোকে কিছু দিতে পারিনি, কারণ আমি বাধ্য ছিলাম। আমি জানি তোদের ব্যবসার অবস্থা এখন খুব খারাপ, তোদের এখন অনেক টাকার দরকার। দূরে থাকলেও আমি তোদের সবই খবর রাখি। আমি আমার বাড়িটা বন্ধক রেখে 2 লক্ষ টাকার ব্যবস্থা করেছি। এই টাকাটাই ভাইফোঁটার উপহার মনে করিস। ভালো থাকিস বোন। বাবলি চিঠিটা পড়ে কাঁদতে শুরু করে। সে শুভঙ্করকেও ব্যাপারটা জানায়। শুভঙ্করের খুব খারাপ লাগে। বাবলি আর দেরি না করে সঙ্গে সঙ্গে টাকাটা নিয়ে এক স্বর্ণকারের কাছে চলে যায়, যার কাছে টিঙ্কু তার বাড়ি বন্ধক রেখেছিল। কাকু, আপনি এই টাকাগুলো ফেরত নিয়ে নিন আর আমার দাদার বাড়ি ফিরিয়ে দিন। আমার এই টাকাগুলো চাই না, আপনি টাকাগুলো নিয়ে নিন আর বাড়ির দলিলটা দিয়ে দিন। তোমাদের ভাই বোনের ভালোবাসা দেখে আমি সত্যিই অবাক হচ্ছি। তোমরা 2 ভাই বোন এক অপরকে কত ভালোবাসো। এরকম ভালোবাসা আজকাল দেখা যায় না। বিয়ের পর ভাই বোনের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু তুমি সত্যিই খুব ভাগ্যবান যে এরকম একটা দাদা পেয়েছো। এই নাও বাড়ির দলিল। আর হ্যাঁ, আমি কোনো কিছু বন্ধক না নিয়েই তোমাকে 2 লক্ষ টাকা ধার দিতে পারি, যদি তোমার কোনো অসুবিধা না থাকে। বাবলি খুবই খুশি হয়। সে বাড়ির দলিল নিয়ে সোজা টিঙ্কুর কাছে আসে। দাদা, এই নে বাড়ির দলিল। তুই কি ভেবেছিলি তুই বাড়ি বন্ধক রেখে আমাকে টাকা দিবি আর আমি সেই টাকা নিয়ে নেব? দাদা, আমরা এখন আর ছোট নেই যে তুই তোর লক্ষ্মী ভান্ডার ভেঙে আমাকে ঘড়ি কিনে দিবি। ছোটবেলায় লক্ষ্মী ভান্ডার ভেঙেছিলি আমাকে খুশি করার জন্য, আর আজকে আমাকে সুখে রাখার জন্য তুই তোর ঘর ভাঙতে চলেছিলি। ততক্ষণে সেখানে শুভঙ্কর এবং তার মাও চলে আসে। শুভঙ্করের মা তার ভুল বুঝতে পারে এবং বাবলির কাছে ক্ষমা চায়। 2 ভাই বোনের প্রতি ভালোবাসা দেখে সবার চোখে জল চলে আসে। সেদিনের পর থেকে শুভঙ্করের মা মধুলিকা দেবীর মধ্যে এবং টিঙ্কুর বউ কেয়ার মধ্যে পরিবর্তন আসে। সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে। কাকুলি দেবীর স্বামী ছিল না। সে তার 4 ছেলে রমেশ, রাহুল, মোহিত এবং বিকাশের সঙ্গে বাস করত। কাকুলি দেবীর বয়স হয়ে যাওয়ায় সে বাড়ির কাজকর্ম ঠিকঠাক ভাবে করতে পারত না। তার 4 ছেলে বিবাহ উপযোগী হওয়া সত্ত্বেও বিয়ে করতে চাইতো না। কাকুলি দেবী তার ছেলেদের অনেক বোঝানোর পর বিয়ে করার জন্য রাজি করে। অবশেষে কাকুলি দেবী তার পছন্দের 4 মেয়ের সঙ্গে তার ছেলেদের বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর 4 বৌমা একসঙ্গে মিলে সংসারের সব কাজ করত এবং তাদের শাশুড়ি মায়েরও খুব খেয়াল রাখত। কিন্তু কয়েক মাস পর একদিন, আমি সকালে রান্নাঘর পরিষ্কার করেছি আর গ্যাস ওভেনগুলো অনেক ভালো করেই পরিষ্কার করেছিলাম। এখন এসে দেখছি যে গ্যাসের উপর চা পড়ে আছে। শুধু গ্যাসের উপরই নয়, দেখ দেখ, স্ল্যাবের উপরে 1 বালতি চা কে ফেলেছে বল? দিদি, আমি তো একটু আগে রান্নাঘরে এসেছি, তখন সব ঠিক ছিল। আমি তো দুধ গরম করে রাহুলকে দিয়েছিলাম। আমি তো এখনো চা করিনি আর খাইও নি। আর আমিও এখনই রান্নাঘরে এলাম। এর আগে আমি একবারও রান্নাঘরে আসিনি। আমি তো উঠলাম এই মাত্র। দিদি, রান্নাঘর কোথায় পরিষ্কার ছিল বলো তো? স্ল্যাবের উপরে তো আটা পড়েছিল। আমি বরং আটাগুলো পরিষ্কার করে রেখে গিয়েছিলাম, আর তুমি বলছো পরিষ্কার ছিল। ও, বুঝলাম, তার মানে তুই চা ফেলেছিস। আমি ঠিক বললাম, তাই তো? আমি ইচ্ছা করে ফেলিনি, অল্প একটু চা ঢালতে গিয়ে পড়ে গেছে। শাশুড়ি মা চায়ের জন্য এত তাড়াহুড়ো করছিল, কি করব আমি বলো? একটুখানি চা পড়েই গেছে, তাতে কি রান্নাঘর ক্ষয়ে গেছে? একটু কাপড় দিয়ে মুছে দিলেই তো পারতে। শুধু শুধু এতটুকু একটা কথার জন্য বাড়ি মাথায় করছো কেন? কেন? তুই নোংরা করবি আর আমি পরিষ্কার করব? নিজের কাজ নিজে করতে পারিস না তুই? এই বাড়িতে এমনও কি নিয়ম আছে? কালকে তো রূপা দিদি কেক বানিয়েছিল, রাশি রাশি বাসন নোংরা করে রেখেছিল। সব বাসন তো আমি ধুয়েছি। এ বাবা, কত মিথ্যা কথা বলিস রে তুই। আমি বাসন ধুয়েছিলাম, বুঝেছিস? ও আচ্ছা, এবার বুঝলাম। তাই আমি কালকে ভাবছিলাম যে মাইক্রো ওভেনটা এত নোংরা কি করে হলো। আরে, মাইক্রো ওভেনটা আমি বিয়ের সময় বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তোমরা সবাই ব্যবহার করছো করো, কিন্তু তাই বলে এমন নোংরা করে ফেলে রাখবে? আচ্ছা, যৌতুকের কথা উঠেছে যখন, তখন আমি আর চুপ করে থাকবো না। আমি বাপের বাড়ি থেকে ডবল ডোর ফ্রিজ যৌতুক হিসেবে নিয়ে এসেছি। দিন রাত সব সময় তো সবাই ঠান্ডা জল খাচ্ছে, কেউ কখনো ফ্রিজটা পরিষ্কার করেছে? সব সময় আমি করি। ও, আর তোমরা কি আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসা জুসারে জুস বানিয়ে খাও না? জুস বানিয়ে বানিয়ে তো জগগুলো কালো করে ফেলেছো। আমি কিছু বলেছি কখনো? আর আমি যে টাকা জমিয়ে জমিয়ে এই 4 ওভেনের গ্যাসটা কিনেছি, তুই তো প্রথম দিনেই একটা ওভেন খারাপ করে দিয়েছিস। তুই সব সময় সব জিনিসের ক্ষতি করিস। তুমি শুধু আমাকে বলো কেন সব সময়? আমি কি তোমার শত্রু নাকি? এভাবে 4 বৌমা সকাল সকাল নিজেদের মধ্যে ঝগড়া করা শুরু করে দেয়।
কাকুলি দেবী তাদের চেঁচামেচির আওয়াজ পেয়ে রান্নাঘরে আসে। আরে কি করছো কি তোমরা? এভাবে ঝগড়া করছো কেন? পাড়ার লোকে শুনলে কি বলবে বলো তো? আমি কিছু করিনি, যা করার এরাই তিনজন করেছে। আচ্ছা বাবা, আবার শুরু করো না, বাদ দাও এবার। মান সম্মান সব শেষ করবে নাকি তোমরা? আচ্ছা দুপুরের রান্নাটা চাপাও এবার, তোমাদের সকাল এখনো শেষ হয়নি নাকি? আমি সকালে রুটি তরকারি বানিয়েছি, এখন কে রান্না করবি তোরা বুঝে নে, আমি চললাম। এই বলে রেনু সেখান থেকে চলে যায়। কিন্তু কাকুলি দেবী সেখানেই দাঁড়িয়ে থাকে, কারণ সে জানতো যে সে চলে গেলেই আবারও কে রান্না করবে এই নিয়ে তারা ঝামেলা শুরু করবে। তিন বৌমা একে অপরের মুখ দেখাদেখি করার পর মেজ বৌমা লিপি রান্না করা শুরু করে দেয়। এই দেখে রূপা ও পিঙ্কি খুশি হয়ে নিজের ঘরে চলে যায়। কাকুলি দেবীও হল রুমে গিয়ে বসে পড়ে। একদিন রেনু তার শাশুড়ি মায়ের কাছে এসে বলে, মা দেখুন না, আমি আপনার ছেলেকে বলে পনির আনিয়েছিলাম রাত্রিবেলা পনির আর পালং শাকের তরকারি বানাবো বলে, আর কে ফ্রিজ থেকে পনির বের করে খেয়ে নিয়েছে। এখন ওদের বললে কি ওরা স্বীকার করবে? দিদি, আমি জানি কে পনির নিয়েছে। পিঙ্কি পনির দিয়ে পকোড়া বানিয়ে খাচ্ছিল, আমি চেয়েছি তাও একটাও দিল না জানো। হ্যাঁ তো আমি কি করে জানবো ওটা রাতের জন্য রাখা হয়েছে? আমার খিদে পেয়েছিল বলে আমি পনির পকোড়া করে খেয়ে নিয়েছি। কেন? তুই কাউকে কিছু না জিজ্ঞাসা করে কেন খেয়ে নিবি? আমার পনির খাওয়ার ইচ্ছে হচ্ছিল বলে আমি আমার বরকে পনিরটা আনতে বললাম, আর তুই খেয়ে নিলি। আরে তোমার আমার আছে কি জন্য এখানে? কই, কালকে তো আমি ফ্রিজে 250 গ্রাম দই রেখেছিলাম, জানি না কে দই চেটে পুটে খেয়ে মাটির ভাঁড় ফ্রিজের মধ্যে সাজিয়ে রেখেছিল। কই, আমি কি এটা নিয়ে মাথা ব্যথা করেছি? কাউকে কিছু বলেছি? হ্যাঁ দিদি, তা ঠিক, এক সংসারে থাকতে গেলে একটু অমন তো হবেই। ছেড়ে দাও দিদি। না ছাড়বো কেন? তোর দই কি আমি খেয়েছি নাকি? আমি কারোর জিনিসের দিকে নজর দিই না, বুঝেছিস? আমার কিছু খাওয়ার ইচ্ছে হলে আমি আমার বরকে বলি। আরে বাবা থামো তোমরা এবার। সব সময় তোমরা এত ছোট ছোট জিনিস নিয়ে ঝামেলা করো কেন? পাড়া পড়োশি সব সময় তোমাদের নিয়ে নিন্দা করছে, তোমাদেরকে নিয়ে কি যে করি। আচ্ছা পনির নিয়ে সমস্যা তো, আমি পনির এনে দিচ্ছি, দাঁড়াও। সবাই যাও এবার, নিজে নিজে ঘরে যাও। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। দিনের পর দিন চার বৌমার মধ্যে একই রান্নাঘর নিয়ে ঝামেলা বেড়েই চলেছিল। একদিন কাকুলি দেবী বাধ্য হয়ে তার বৌমাদের বলে, তোমাদেরকে নিয়ে আমি আর পারছি না, সত্যি। আমি তোমাদের চারজনকে আলাদা আলাদা রান্নাঘর বানিয়ে দেব। এটা শুনে চার বৌমা খুব খুশি হয়। কি মা, সত্যি বলছেন? আমাদের চারজনের জন্য আপনি 4টে আলাদা আলাদা রান্নাঘর তৈরি করবেন? হ্যাঁ, আমি একটা রাজমিস্ত্রিকে ডেকেছি, এখনই আসবে। ওই তো এসে গেছে। এই যে দেখুন, আমাদের বাড়ির ছাদের উপরে 2টো রান্নাঘর হবে, আর একটা রান্নাঘর বাড়ির উঠানে হবে। আর বড় বৌমা, এই রান্নাঘরটা তুমি নিয়ে নেবে। রাজমিস্ত্রি কাকুলি দেবীকে হিসাব খরচের সব কথা বুঝিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। চার বৌমা আনন্দে একে অপরের সঙ্গে গল্পে মেতে ওঠে। এই যে, আমার কথা এখনো শেষ হয়নি। তোমাদের আমি আলাদা রান্নাঘর বানিয়ে দেব ঠিকই, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমাদের চারজনের রান্নাঘর নিয়ে ঝগড়া ঝামেলা দেখে দেখে আমি বিরক্ত হয়ে উঠেছি। তোমাদের আলাদা রান্নাঘর হয়ে যাওয়ার পর থেকে আমি চাই তোমরা আর কেউ একে অপরের সঙ্গে কথা বলবে না। সবাই নিজের নিজের আলাদা আলাদা রান্না খাওয়া করবে আর আলাদাই থাকবে, তাহলেই তোমাদের ঝামেলা বন্ধ হবে। ঠিক আছে মা, এমনিও এদের সঙ্গে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই। হ্যাঁ, আমাদেরও ইচ্ছা নেই। নিজের মতো থাকবো, কে কি করলো আমার বয়েই গেল। আচ্ছা মা, আমরা তো চারজন আলাদা রান্না খাওয়া করব, কিন্তু আপনার কি হবে তাহলে? আপনি কার কাছে খাবেন? কার কাছে আবার? যখন যার কাছে ইচ্ছে করবে তখন তার কাছেই খাবো। একদিন করে এক একজনের কাছে খাবো আমি। কিছুদিনের মধ্যেই সবার আলাদা আলাদা রান্নাঘর তৈরি হয়ে যায়। রান্নাঘর তৈরি হওয়ার পরও সব সমস্যার সমাধান হয়নি, কারণ এখন চার বৌমা রান্নাঘরের জিনিসপত্র ভাগাভাগি নিয়ে ঝামেলা করা শুরু করেছিল। হাঁড়ি, কড়াই, এমনকি চামচ নিয়েও ঝামেলা চলছিল। কাকুলি দেবী কোনো রকমে বকাবকি করে সবাইকে শান্ত করে। আমি বলেছি না তোমরা নিজেদের মধ্যে কোনো কথা বলবে না, মনে থাকে যেন এটা, আমি বারবার বলবো না। বেশ কয়েকদিন ভালোই ভালোই কাটছিল। একদিন, বৌমা আমার খাবারটা দাও, আমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেল তো। মা, আজকে আমার শরীরটা ভালো নেই, তাই আজকে আমি রান্না করিনি। আপনার ছেলেও আজকে বাড়িতে আসবে না, তাই শুধু শুধু আর একার জন্য রান্না করলাম না। আপনি ওদের কারোর কাছ থেকে খাবার নিয়ে খেয়ে নিন আজকের দিনটা। কাকুলি দেবী তার মেজ বৌমার ঘরে গিয়ে বলে,
বৌমা, তোমার রান্না হয়েছে? আমাকে দুমুঠো ভাত দাও তো দেখি। কি, আজকে তো দিদির কাছে খাওয়ার কথা ছিল আপনার, আর এমনিও তো আমি রান্না করিনি, আপনাকে খেতে দেবই বা কি? আজকে আমি আর আপনার ছেলে বাইরে লাঞ্চ করতে যাব। কাকুলি দেবী তার সেজ বৌমার কাছে গেলে সে বলে, এ বাবা, আপনি খাবেন আগে বলবেন তো। আমি তো অল্প করে রান্না করেছি, আমাদের দুজনের মতো। আপনাকে খাবার দিলে কম পড়ে যাবে আমাদের। ছোটর কাছে যান, আমি দেখেছি ও আজকে ভালো ভালো খাবার রান্না করছিল। কাকুলি দেবী নিরুপায় হয়ে তার ছোট বৌমার কাছে খাবার চাইতে যায়। যেই দেখেছে আমি খাসির মাংস রান্না করেছি, অমনি আমার কাছে ছুটে এসেছে। মা, আজকে তো আমি রান্নাই করিনি, কালকের রাতের বাসি খাবার আছে, ওটাই গরম করে রেখেছি। বাসি খাবার খেলে তো আপনার শরীর খারাপ করবে। কাকুলি দেবী তার চার বৌমার আচার ব্যবহার দেখে খুবই দুঃখ পায়। সে সেদিনকেই তার জন্য আলাদা একটা গ্যাস চুলা কিনে নিয়ে আসে। রান্না করার মতো আর কোনো জায়গা না থাকায় সে তার নিজের ঘরে গ্যাস চুলাটি রেখে দেয় এবং নিজের জন্য একাই রান্না করে খাওয়া শুরু করে। এভাবেই বেশ কয়েকদিন চলতে থাকে। একদিন কাকুলি দেবী রান্না করতে গিয়ে তার হাত পুড়ে যায়। সে জ্বালা যন্ত্রণায় ছটফট করতে থাকে। আমার হাত, ওরে বাবা গো, উফ কি জ্বালা করছে। সেই সময় কাকুলি দেবীর ছোট ছেলে বিকাশ তার মায়ের ঘরের সামনে দিয়ে যাচ্ছিল। তার মায়ের চিৎকারের আওয়াজ পেয়ে সে সেখানে আসে। মা, কি হয়েছে তোমার বলো? তোমার হাত পুড়ে গেল কিভাবে? তুমি রান্না করছিলে কেন? আর এখানে সব হাঁড়ি, কড়াই, গ্যাস ওভেন এসব কেন মা? তুমি আলাদা রান্না করো নাকি? কাকুলি দেবী তার ছোট ছেলেকে সব ঘটনা খুলে বললে বিকাশ খুবই রেগে যায়। সে তার বাকি চার ভাইদেরও এই ব্যাপারে বললে তারা খুব রেগে যায়। বাড়িতে চারটে বউ থাকতে আমার মাকে আলাদা রান্না করে খেতে হচ্ছে কেন? তোমাদের কোন ইচ্ছাটা মা পূরণ করেনি বলো তো? যা চেয়েছো মা তাই দিয়েছে, আর তোমরা দু মুঠো খাবার রান্না করে দিতে পারছো না? আমাকে ক্ষমা করে দাও গো, সব আমার জন্যই হয়েছে। আমি প্রথম আলাদা রান্নাঘরের জন্য ঝামেলা করা শুরু করেছিলাম। আলাদা আলাদা রান্না খাওয়ার চক্করে পড়ে আমরা মায়ের সঙ্গে এমন করেছি। মা, আমাদের ক্ষমা করে দিন মা। হ্যাঁ মা, আমাদের রান্নাঘর চাই না, আমরা আগেই ভালো ছিলাম। আর এসব মন টানাটানি, হিংসা, ঝগড়া ভালো লাগছে না। আমরা আবার আগের মতো আপনার কথা শুনে চলবো। হ্যাঁ, আর আমরা সবাই একই রান্নাঘরে একই সঙ্গে মিলে রান্না করব। আমাদের আলাদা সংসার দরকার নেই। কাকুলি দেবী তার বৌমাদের পরিবর্তন দেখে খুবই খুশি হয়। এভাবেই তারা আবারও একই সঙ্গে রান্না খাওয়া শুরু করে এবং সবাই মিলেমিশে বসবাস করতে থাকে।